স্বাগত দেশ সন্ধ্যায়, সাথে আছি আমি মুক্তা মাহমুদ। সকালে ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তার দুটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে এবং নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। একই সঙ্গে ফ্ল্যাটের যে জিনিসপত্র বাজার, ফ্ল্যাটে যেসব কিছু ছিল সেই সামগ্রীর তালিকাও তৈরি করছে দুদক। এখন ফ্ল্যাটটি দুদকের নিয়ন্ত্রণে আছে। এসব বিষয় নিয়ে কথা বলতে দেশ সন্ধ্যায় আজকের আয়োজন সাবেক ভূমি প্রতিমন্ত্রীর বাসায় অভিযান। এ নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম, আপনাকে স্বাগত। আছেন কূটনৈতিক বিটের সাংবাদিক আরিফুজ্জামান মামুন, স্বাগত আপনাকেও। যে বিষয়টা বলছিলাম মইদুল ইসলাম, যে সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন এবং তারপর তিনি মন্ত্রী, তার যে আমরা দেখেছি যে তার যে দুর্নীতির যে মহড়া, আমরা বিদেশে একটা গণমাধ্যমে 2024 সালে সেই প্রতিবেদন দেখেছে এবং নির্বাচনে হলফনামায় তার যে সম্পদ, সেই সম্পদের গোপনের কথাও আমরা তুলে ধরেছি। আজকের যে অভিযান, সেই অভিযানের বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন যদি শুনতে চাই। হ্যাঁ জি, প্রথমে ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। এই ব্যক্তি যখন মন্ত্রিত্বে ছিলেন তখন থেকেই তার নানান রকম দুর্নীতির বিষয়গুলো কিন্তু ওপেন সিক্রেট অনেকটা ছিল। তার ভিতরে কিছু কিছু হয়তো সামনেও এসছে, কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের মানে 24-এর 5ই আগস্টের পরে বোধহয় 2-1 মাস হতে পারে, এই সময়ে দুদক এইগুলো নিয়ে অনুসন্ধানে নামে। তো সেই হিসাবে আজকে 26 আগস্ট প্রায় সমাগত। এই অবস্থায় আমি বলবো যে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, যে আজকে এই তার যে বাড়ি সেইটা ক্রোক করছে, তাও দেশের মধ্যে। বিদেশের তো অনেক বাড়ি আছে, অনেক প্রপার্টি আছে, সেইগুলোর কি বন্দোবস্ত দুদক করেছে সেইগুলো ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। এখানে আরো গতি আনা উচিত ছিল দুদকের, কারণ যেটাই হোক মামলার তো শেষ পর্যন্ত বিচার হতে হবে। এবং যদি এইরকম শুধু এই জব্দ অবস্থায় যাচ্ছে, মামলায় তদন্তে শেষ হয়েছে কিনা তার কোনো খবর নেই, এগুলো চার্জশিট যেতে হবে কোর্টে, যদি তাদের সাক্ষ্য প্রমাণ থাকে তারপরে না বিচার হবে, এবং বিচারের সেটাও আর একটা লম্বা রাস্তা। এর মধ্যে যদি রাজনৈতিক অন্যরকম সমীকরণ হয় তাহলে তো ধরেন আমরা যেটা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে এক সরকারের সময়ে ধরা হয় আর এক সরকারের সময়ে আবার মানে বেরিয়ে যায়। তো এরকম যদি অবস্থা হয় তাহলে তো চলবে না। কাজে এটা তো আরো গতি আনা উচিত ছিল দুদকের। যদিও এটাকে নিয়েছে সেটা স্বাগত, এবং এখন নেয়ার পরে সেই বাড়িগুলো আপনার রিসিভার দিয়ে ভাড়া টাড়া দেওয়া সেরকম একটা ব্যবস্থা যদি করা উচিত, কারণ সেখান থেকে যে আয় হবে সেটাও তো সরকারের ইয়েতে যখন বাজেয়াপ্ত হবে, যদি সাজা হয় তাহলে বাজেয়াপ্ত হলে সেই আয় সহ বাজেয়াপ্ত হবে। আর যদি এই সম্পত্তি ফেলে রেখে দেওয়া হয় তাহলে অযত্নে অবহেলায় ওগুলো নষ্টও হতে থাকবে। এরকম কিছু তাদের এখনো শেষ হয়নি। সেই আমি বলবো যে দুদকের এইগুলো নিয়েও ভাবার দরকার, যে ওইটা কি শুধু ফেলে রেখে দেবে না এরকম ভাড়ার কোনো রকমের প্রক্রিয়া করবে, যেটার অর্থ এসে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হবে এবং পরবর্তীতে সেটা আদালতের আদেশে আপনার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে যদি সাজা হয়। মইদুল ইসলাম, আপনি একটা বিষয় বলছিলেন যে বিষয়টি দুদককে যে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বা তার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সেটা বিলম্ব হয়েছে, এবং আরেকটি বলছেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে এই বিষয়টি আসলে কিভাবে পরবর্তীতে দেখা হবে সেটা নিয়েও আপনি একটু সংশয় জানাচ্ছেন। এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো। এর আগে আরিফুজ্জামান মামুন, আপনার কাছে শুনতে চাই যেটা বলছিলেন যে এই সাবেক ভূমি প্রতিমন্ত্রী পরবর্তীতে মন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগটা সত্যিকার অর্থেই যেটা বললো যে ওপেন সিক্রেট ছিল, তো কেন আসলে তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি? না দেখেন, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ টিভি যারা দেখছেন তারা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেন ক্ষমতাসীনদের মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এখানে স্যার আছেন, নজির আছে বলে মনে, এবং দুদকও
উনি মহাপরিচালক ছিলেন। দুদকও ক্ষমতাসীনদের পক্ষে কোনো ওই ধরনের কোনো ব্যবস্থা নিয়েছে আমরা বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে আমরা দেখিনি। সেই জায়গা থেকেই দেখেন বিগত 17 বছরে আমাদের বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি অপশাসন হয়েছে, এই যে সাইফুজ্জামান চৌধুরী কিন্তু একটা প্রতীক মাত্র। প্রত্যেকের এরকম যদি খোঁজা হয়, প্রত্যেক যারা ক্ষমতাসীন ছিলেন, আমি বিশেষ করে আওয়ামী লীগের এটা বলছি, তার প্রত্যেকেরই এরকম অবৈধ সম্পদ পাওয়া যাবে। আমরা তো এটাও দেখেছি যে মৎস্য ব্যবসায়ী করে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করেছেন মাহবুবুল আলম হানিফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এই সাইফুজ্জামান চৌধুরী আপনি ভাবতে পারেন লন্ডনে 200 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি সন্ধান পেয়েছে, যেটা আরও থাকতে পারে। আর এই যে ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী একটা সরকার গেছে, তারাও অনেক দিন ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একজন চিহ্নিত এবং স্বীকৃত এরকম প্রমাণিত একটা দুর্নীতিবাজের বিরুদ্ধে এতদিনে ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেটাও একটা প্রশ্নের বিষয়। তবে শুরু হয়েছে এটা, আপনি জানেন আজকে যে দুইটা করা হয়েছে, অভিযান চালানো হয়েছে, সেখানে এত বেশি সম্পত্তি হয়েছে যে আগামীকালও সেটার একটা সিজার লিস্ট করা লাগবে। তাহলে কি পরিমাণ সম্পত্তি সেখানে, রোলেক্স থেকে ঘড়ি থেকে কয়েক কার্টুনের রোলেক্স ঘড়ির বক্স থেকে শুরু করে দামি দামি গাড়ি থেকে আসবাবপত্র, দামি দামি টায়, এক একটা টায়ের দাম কয়েক লক্ষ টাকা করে, এগুলো তো বাংলাদেশের। আমি ওই যে সার্জেন্টটা বললেন যে এই সম্পত্তিগুলো ওই যে ফেলে রাখলে তো নষ্ট হয়ে যাবে, আমি মনে করি এটা জনগণের সম্পত্তি, উনি অবৈধভাবে অর্জন করেছেন, সেগুলো খুব দ্রুত এ নিয়ে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। তার সম্পদ আসলে কিভাবে ব্যয় হবে সে বিষয়ে আমরা পরে কথা বলবো মামুন। এর আগে আমি মহিদুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা অভিযোগ করলেন যে দুদক আসলে কোনো পদক্ষেপ নেবে, এবং দুদকের তো সেই পাওয়ারটা ছিল, সেই শক্তিটা, দুদক তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জি, কাগজে কলমে পরিষ্কার করে লেখা যে এটি স্বশাসিত এবং স্বাধীন এবং নিরপেক্ষ। কিন্তু আপনার দুদকের 2004 সালে তো জন্ম, আপনার নভেম্বর থেকে কমিশন এসে কাজ শুরু করেছে, এবং প্রথম কমিশন তো আসলে কোনো কাজই করেনি। তাদের ওই থেকে ব্যুরো থেকে কমিশনের ট্রান্সফরমেশনের এইগুলো করতেই তাদের সময় গেছে, কোনো কাজে করতে পারেনি। যেটা কাজ শুরু হয়েছে সেটা 111-এর তথাকথিত যে 111 বলা হয়, সেই সময় থেকে কাজ শুরু করা হয়েছে। তার আগে এর ইতিহাস হচ্ছে ব্যুরো। তো ব্যুরো একদম ছিল সরকারি একটা দপ্তর, মন্ত্রণালয়ের অধীনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বা যখন রাষ্ট্রপতি শাসিত ছিল তখন রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে। তখন তো ক্ষমতাসীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার সক্ষমতা ব্যুরোর ছিল না, সেইগুলো থেকেই এই স্বাধীন কমিশন করা হয়েছিল। কিন্তু আমরা এই কমিশনের ইতিহাস যা দেখছি তাতে কখনোই দেখা যায় না যে ক্ষমতাসীন যারা থাকেন তাদের বিরুদ্ধে কখনো কোনো রকম ব্যবস্থা দুদক নিয়েছে বা নিতে পেরেছে। একটা উদাহরণ একটা বলা যেতে পারে, যেটা মৎস্য চাষের কথা বলছিলেন, এটা আপনার 16-17 সালের দিকে বেশ কয়েকজন সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে এরকম অভিযোগ নিয়ে দুদক নেমেছিল, যারা এরকম মৎস্য চাষী হয়ে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে। জি, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে ওইগুলো আপনার ক্লিন চিট দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এবং আমরা এই নিকট ইয়েতেও দেখছি তাই, যে যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের বিপক্ষ যারা ক্ষমতা, বিশেষ সত্যিকার অর্থে বলতে গেলে যারা ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাদের বিরুদ্ধেই দুদককে ব্যবহার করা হয়। তার সাথে আমি বলবো যে যারা ক্ষমতায় থাকেন তারা তো আমাদের দেশে হচ্ছে যে তারা কেউ দুর্নীতির ঊর্ধ্বে নয়, 2-1 ব্যক্তি খুবই এক্সেপশনাল, একদম রেয়ার, এর বাইরে দুর্নীতির সবারই থাকে। তো এইটা কখনো আপনার দেখা যায়নি যে ক্ষমতাসীন থাকা অবস্থায় আপনার দুদক কিছু করতে পেরেছে। এটা যখন ক্ষমতা চলে যায় তখন তাদের তো দুর্নীতির মেলা অনেক ফিরিস্তি থাকে, তো সুতরাং ওই ফিরিস্তি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যায়। কিন্তু ক্ষমতাসীন ধরেন নতুন যারা আসলেন, তারা যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত থাকে, সেই কাজগুলো দুদকের পক্ষে দুদকের কাছ থেকে আমরা অতীতে দেখি নাই,
আগামীতে দেখবো কিনা জানি না। আপনি তো দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, তো সেই জায়গা থেকে আসলে কেন আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি, বা এই এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে দেশের মানুষের পয়সা দিয়ে যে প্রতিষ্ঠান চলছে, সেই প্রতিষ্ঠানের যে দায়িত্ব, সেই দায়িত্ব যখন ঠিকঠাক মতো পালন করতে পারছে না, তো সেই জায়গা আসলে এইটার সমস্যা মহাপরিচালকদের নয়, মহাপরিচালক না, আমি একজন প্রতিষ্ঠানের, আপনি যেহেতু কর্ণধার, আমরা তো ধরেন মহাপরিচালক ছিলাম, মানে তা আমাদের মাথার উপরে ছিল কমিশন, তার মানে চেয়ারম্যান এবং কমিশনার, তারাই হচ্ছে এই কমিশনের প্রধান। সুতরাং নেতৃত্বটা তাদের দিতে হবে এবং সফলতা ব্যর্থতা সেটাও দায় তাদেরই, মানে দায় বলেন ক্রেডিট বলেন সেটা তাদেরই যাবে। আমরা তাদের হ্যান্ডস আমাদেরকে দিয়ে যেভাবে কাজ করানো হয়, তো এখন ওই সিদ্ধান্তগুলো কার বিরুদ্ধে অভিযোগ নেওয়া হবে, তদন্ত করা হবে এবং তদন্ত হওয়ার পরে তদন্তের রেজাল্ট অনুমোদন করা, সেটাও কমিশনের সিদ্ধান্ত। কাজেই ওইখানে হচ্ছে যে আমি বলবো যে কমিশনার এবং চেয়ারম্যান হিসেবে যারা আসেন তারা সেই রকম ব্যক্তিত্ব সম্পন্ন স্বাধীন চেতা নন বলে এইগুলো হয় না। এবং দেখা যায় যে সরকারকে খুশি করার জন্য সরকারের আনুগত্য প্রদর্শনের অনেক সময় অতি আনুগত্য দেখানোরও প্রবণতা থাকে, যে করেন এই 5 বছরের চুক্তি, তো মানে চাকরি 5 বছরের পরে আবার একটা কিছু যদি পাওয়া যায় সেই চেষ্টাও থাকে, যার ফলে যারা এই সমস্ত দায়িত্বে থাকেন তারা এই সরকারের বিরুদ্ধে কোনো আপনার ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে চান না, এমনকি সরকার যেটা চায় না সেটাও করতে চান না। আবার আগাম বুঝে নেয় যে কোনটা সরকার মানে মাইন্ড করবে আর কোনটা চাচ্ছে না। মহিদুল ইসলাম, আপনার কাছে আবার ফিরবো। আরিফুজ্জামান মামুন, যে বিষয়টা দুদকের সাবেক মহাপরিচালক বলছিলেন যে এই প্রতিষ্ঠানগুলো আসলে সরকার যা চায় তাই করে থাকে, তো সরকার যা চায় তাই যদি করে থাকে তাহলে এই সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কতটা পদক্ষেপ নিয়ে কতটা সরকার তার স্বচ্ছতা দেখাতে পারবে? আরেকটি বিষয় তিনি বলেছেন, দুইটা প্রশ্ন একসাথে বলেছি, প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ক্ষমতাচ্যুত যারা হন তাদের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানগুলো আসলে কাজে লাগানো হয়, এই প্রতিষ্ঠানগুলো কি তাদের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য? না, এই প্রতিষ্ঠান তো কখনোই তাদের বিরুদ্ধে কাজে লাগবে। প্রতিষ্ঠান হচ্ছে যেখানেই দুর্নীতি হবে, সেটা ক্ষমতাবান হোক বা ক্ষমতাহীন হোক, সে বিরোধী দল হোক বা সরকারি দল হোক, তার বিরুদ্ধে দুর্নীতি যেখানে আছে দুদক সেখানে তার ব্যবস্থা নেবে। এটা আপনি জানেন প্রতিদিন দুদকে কত হাজার অভিযোগ জমা পড়ে, অনেকে মিথ্যা অভিযোগ দেয়, দুদক কিন্তু সবগুলো নেয় না, তার যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেগুলো মনে হয় দুদকের করা উচিত, তদন্ত করা উচিত বা এতে নেওয়া উচিত, সেইগুলো তারা আমলে নেয় এবং সেইগুলোর বিরুদ্ধে এতে কাজ করে। আপনি যেটা বলছিলেন যে দেখেন, ওই যে স্যার যেটা বললেন যে দুদকের নিয়োগ পাওয়া, কমিশনের চেয়ারম্যান হওয়া বা কমিশনার হওয়া বা মহাপরিচালক হওয়া, আমরা স্বাভাবিক যেটা বাংলাদেশের পার্সপেক্টিভ, এটা খুব স্বাভাবিক যে এই সরকারের সময় নিয়োগ পেয়েছে, নিশ্চয়ই ওই সরকারের একটা অনুকম্পা তার প্রতি আছে, সেই অনুকম্পা আনুগত্য দেখাতে গিয়ে এই আমাদের যে দুদক যে একটা স্বাধীন প্রতিষ্ঠান বা এতে সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেই চরিত্র তারা ধরে রাখতে পারে না। আমরা অনেকবার নিউজ করেছি নকদন্তহীন বাঘ দুদক, সরকারের মামলা। তবে আমি যেটা মনে করি, দেখেন 5ই আগস্ট বাংলাদেশে তো অনেক মানে জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে এবং এই দুদককে শক্তিশালী করা বা স্বাধীনভাবে করার বিষয়টা কিন্তু জুলাই সনদে আছে এবং এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সব দল কিন্তু একমত হয়েছে যে না, দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার। যদি সেটা সত্যি বাস্তবায়ন করা যায় বা সরকারের সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু এই যে দুর্নীতিগুলো বা সরকারি দলের হোক বা বিরোধী দলের এখন হোক, সবাই কিন্তু শাস্তির আওতায় আসবে। আমি মনে করি বর্তমান সরকার এখনো পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমার মনে হয় এবার হয়তো আমরা ভিন্ন কিছু দেখতে পারি, কিন্তু তার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। এবং আপনি দেখেন ওনার যে খালি ওনার মানে ফ্ল্যাট বাজেয়াপ্ত করলেই তো হবে না, ওনাকে তো বিচার করতে গেলে ওনাকে দেশে আনতে হবে, সেই প্রক্রিয়াও শুরু করার বিষয় আছে। কারণ একটা দেশের সাথে একটা দেশে আপনার অপরাধী থাকলে একটা প্রত্যাবর্তন, একটা আইন আছে, কিছু নিয়ম আছে, সেই প্রক্রিয়াগুলো দ্রুত শুরু করা উচিত। এনে খুব দ্রুত সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক বিচার যদি দুদক স্থাপন করতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের
একটা বিশ্বাস ফিরে আসবে। আর অন্যথায় কিন্তু দুদক ওই একই মনে করবে যে সরকার আসবে যাবে, কিন্তু দুদক দুদকই থেকে যাবে, অন্যের সরকারের ইশারা কি কোন দিকে যাচ্ছে সেদিকে। আরিফুজ্জামান মামুন, আমরা নিজেরাও জানি যে তার কিন্তু দেশ ত্যাগেরই হচ্ছে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু দেশের বাইরে সেই গেছেন। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো উনি দেশ ত্যাগ করে যাওয়ার পরে। শুনেন, আমাদের এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এইরকম না, এরকম নিষেধাজ্ঞা আসলে- নিষেধাজ্ঞা এটা তো মানে একটা মানে ফার্সিক্যাল ব্যাপার। এটা শুনেন, এটা এগুলো আপনার কি জানেন, চলে তাদের কাছে যেই তার মানে তদন্তকারী কি প্রতিষ্ঠানগুলো যেই তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত করছে, তার কাছে তো তথ্য থাকতে হবে যে উনি আসলে কোন দেশে আছেন। এই দেশে তাকে পাওয়া যাচ্ছে না, এই তার মানেই উনি ইয়েতে চলে গেছে, বিদেশ ত্যাগ কি বলে, দেশ ত্যাগ করতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞা চাওয়া তো মানে ইয়ে হলো না। তাকে তো নিশ্চিত হয়ে বরং এইটা করা উচিত ছিল যে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া, এবং সেই পরোয়ানা আমাদের যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আপনার আইন আছে, সেই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পাঠানো, এটাই তো উচিত ছিল। এটা শুধুমাত্র যে ব্যক্তি চলে গেছে পালিয়ে দেশ থেকে, তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা, এটা একটা মানুষ এটা বোঝে, মানে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। হ্যাঁ, যে আমরা চলে তারা গেলে খেয়াল করেন, এবং কর্মকর্তা যারা এগুলোকে তদন্তকারী কর্মকর্তাদের পরিচালনা করেন, তারাও এগুলো খেয়াল করেন না। তারা মনে করেন যে আমাদের এই যে দায় সারলাম আর কি, দেশ থেকে নিষেধাজ্ঞা। তার মানে কি এই প্রতিষ্ঠানগুলো এদেরকে দুর্নীতিবাজ হতে সহায়তা করছে বলা যায়? এই দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান, কারণ আপনি যে দেশ ত্যাগের কথা বললেন যে তাকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়েছে? না, উনি তো আপনার 5ই আগস্টের মানে পরে তো আর দেশে খুব বেশি দিন থাকলেও না, লুকিয়ে ছাপিয়ে ছিলেন আর কি। দুদক যখন কাজে নেমেছে ততদিনে সে চলে গেছে পগার পার। মানে যে প্রতিষ্ঠান যিনি তার বিরুদ্ধে তাহলে এই এটা উচিত নিষেধাজ্ঞা ছিল, দিলেন, জি এটা উচিত ছিল দুদকের, যে তার দ্রুত কাজ করা, এবং দুদক তো অনুসন্ধান পর্যায়েও গ্রেপ্তার করবার মতন ক্ষমতা রাখে, কারণ যখন অনুসন্ধানে আপনার মোটামুটি একটা প্রাইমা ফেসি কেস চলে আসছে, তখনই সে ওইটা দিয়ে একটা মামলা করে দিয়ে তাকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করে মামলা দিতে পারে। কাজে গ্রেপ্তার করাটা তো সহজ ক্ষমতা ছিল। দেশ থেকে নিষেধাজ্ঞা এটা তো চলে গেছে, না, এটা তো অকার্যকর। এটা যদি ইয়ে হয়, দুদক যদি মনে করে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে দুদক আগে গ্রেপ্তার করে পরবর্তীতে করতে পারত। সেটা তো আপনার গেল, কেন- তারপরে জামিনে গেলে হ্যাঁ। যদি হয় যে তার পাসপোর্ট জমা রেখে সেগুলো ধরেন জামিন টামিন, অনেক কিছু করার ছিল। না, কিন্তু কিন্তু অনেক কিছু তো করার ছিল, অনেক কিছু করার ছিল, এই বিশেষত গ্রেপ্তার করাটা উচিত ছিল। গ্রেপ্তার করলেই তো এই দেশ থেকে চলে যাওয়ার ব্যাপারটা আসতো না। এখন এই যে চলে গেছেন, যেটা উনি বলছিলেন, আদালতের জুরিসডিকশনের বাইরে চলে গেছে, ওইটাকে এনে বিচার, আমাদের দেশে নিয়ম আছে। মহিদুল ইসলাম, আমরা এই বিষয়টা বিস্তারিত জানবো বিরতির পরে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও আলোচনায় ফিরবো, সে পর্যন্ত সাথে থাকুন। যে বিষয়টা মহিদুল ইসলাম আপনি বলছিলেন যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, বা তাকে কিভাবে আসলে ফিরিয়ে আনা যাবে। ফিরিয়ে আনার তো একটা প্রক্রিয়া হচ্ছে যে আমাদের দেশে ওই সেই যে এক্সট্রাডিশন চুক্তি এবং আইন, সেটা, এবং তার সাথে আরেকটা আছে আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আইন, সেইগুলোর মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশের সাথে আপনার আমাদের আদালত থেকে আদেশ নিতে হবে, এবং তারপরে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী এগুলো প্রক্রিয়া করতে হবে। তারপরেও যেহেতু আছে অন্য দেশে, সুতরাং ওই দেশের মর্জির একটা ব্যাপার আছে, তারা দেবে কি দেবে না, তারপরে ক্রিমিনালিটি তাদের, আমরা যেটাকে বলছি সেটা ওখানে হয় কিনা, এই সমস্ত দেখবে। তারপরে আমাদের যে কাগজপত্র সেগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখে তারা এখানে আপনার মূলত নির্ভর করবে যে আমাদের সরকার কতখানি এটা পার্সু করতে পারবে, কতখানি মানে এটা শক্তি রাখে তাদেরকে কনভিন্স করার, সেটার একটা ব্যাপার। আমাদের দেশে ধরেন অনুপস্থিতিতে বিচার চলবার ব্যবস্থা করা হয়েছে, অনুপস্থিতিতে এই এনারও বিচার হবে, এবং যারা অনেকেই অনুপস্থিত আছে অন্য আসামিরা, তাদেরও অনুপস্থিতিতে বিচার হয়ে যাবে। কিন্তু অনুপস্থিতিতে বিচার হলো বটে, কিন্তু সেই বিচারের সাজাটা তো ওনাকে ভোগ করানো গেল না। ওনার যে সম্পত্তি এখানে যেগুলো থাকবে, সেইগুলো হয়তো এরকমভাবে সরকার দখল নিতে পারবে কিনা পারবে না। এই সরকারের দখল নেওয়ার ব্যাপারেও আমার বিরূপ অভিজ্ঞতা আছে, সব বাজেয়াপ্ত হয়ে গেছে সরকারের অনুকূলে। এখন সরকারের স্বাভাবিকভাবেই দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসকের,
তো জেলা প্রশাসকের কার্যালয় আর আগায় না যে এই সম্পত্তি কি করে নিব, আইন নাই, এই নাই, সেই নাই, অনেক, তারপরে শেষ পর্যন্ত নিয়েছিল। তো এইরকম তো ধরেন আবার অন্য জায়গায়ও হবে সমস্যা, যে বাজেয়াপ্ত যদি হয় তাহলে এটা কি করে সরকারের নিয়ন্ত্রণে আনবে। আর মূল কথাটা হচ্ছে যে ওই ব্যক্তিকে যদি সাজা ভোগ করানো না যায়, উনি তো দিব্যি বিদেশে আরাম আয়েশে ভোগ করছেন, তাহলে তো এই সাজা শুধুমাত্র কাগজে কলমে থেকে যাচ্ছে। এবং পরবর্তীতে আমি যেটি বলছিলাম যে যদি ধরেন মানে রাজনৈতিক অন্যরকম সমীকরণ হয়, পরিবর্তন তো হতেই পারে, হয়, সেইগুলো যদি হয় তাহলে আমাদের অভিজ্ঞতা বলছে যে এইগুলো ওই পরবর্তী পরিস্থিতির একটা সুযোগ পেয়ে যায় এবং সবগুলো মওকুফ হয়ে যায়। সেগুলো আবার আমি খাটাতেই পারলাম অন্ধকারে ঢাকা পড়ে। জি, অন্ধকারে মানে এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার নজির তো আমরা দেখি। মহিদুল ইসলাম, আপনার কাছে আরো প্রক্রিয়া শুনবো, আসলে দুদক কিভাবে কাজ করে সেই বিষয়টাও আপনার কাছে শুনবো। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে একটু জানতে চাই, মহিদুল ইসলাম কথার সূত্র ধরেই তিনি বলছেন যে এই যে তার অনুপস্থিতিতে বিচার হচ্ছে বা তার বিরুদ্ধে এই এখনো শুরু হয়নি বিচার, যদি হয় আর কি, জি, পদক্ষেপ নেওয়া হয়েছে, তো সেই জায়গায় যে আসলে সরকার কতটা পার্সু করতে পারবে যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, কাঠগড়া দাঁড় করানো, এই বিষয়টা আসলে এই সরকার যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার হয়েছে ইনসাফের, সেই জায়গা থেকে আপনি কতটা মনে না, আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। কারণ কি জানেন, দেখেন, সেটা হচ্ছে যে এই মাননীয় মন্ত্রী সাবেক, উনি ওই দেশের কি স্ট্যাটাসে আছেন, উনি ওই দেশের এতগুলো সম্পত্তি করলেন, নিশ্চয় তার একটা দেশের নাগরিককে আপনি চাইলেই আপনার কাছে হস্তান্তর করবেন, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। এবং আপনার দেশে যেটাকে মনে হচ্ছে যে তার কাছে তার দেশের নাগরিকের এটা অপরাধী নাও মনে হতে পারে। তো সরকারের এই জায়গাটাই অনেক বেশি কাজ করার আছে। আর সুতরাং আমি মনে করি না খুব সহজ হবে তাকে ফিরিয়ে আনা। আমরা শেখ হাসিনা যিনি আছেন তাকেও তো আমরা ফেরত আনতে দীর্ঘদিন ধরে আমরা ফেরত চাচ্ছি, চিঠি দিচ্ছি অনবরত, ফেরত আনতে পারছি না। আমরা পাচ্ছি কি? সুতরাং এটা যেমন দীর্ঘ প্রক্রিয়া, ওই কাউকে ফেরত এনে বিচারে দাঁড় করানো হয়েছে এরকম ইতিহাস আপনি বাংলাদেশে দেখাতে পারবেন নাই। তো স্বাভাবিকভাবে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না যে হয়তো ওই যে স্যার যেটা বললেন যে তার অবর্তমানে একটা বিচার হয়তো হবে, তার একটা সাজা হবে, কিন্তু যদি কোনো কারণে রাজনৈতিক পথ পরিবর্তন হয়, ওই সাজাটা কিছু না, উনি বীরের বেশে দেশে ফিরে আবার মন্ত্রিত্ব নেবেন এবং আবার আমাদেরকে শোষণ করে আবার টাকা পয়সা নিয়ে উনি বিদেশ পালিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের একটা না, এই কালচার থেকে আসলে বের হওয়ার যা মানে আপনারা আশা করছেন না? এটা আশাবাদ কি জানেন, এটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, রাজনৈতিক সদিচ্ছা দরকার যে আসলে আমি এই দেশের ভালো করতে চাই, এই সদিচ্ছা যদি থাকে তাহলেই শুধু সম্ভব। রাজনীতিবিদরা দেশের ভালো চান না, কোন রাজনীতিবিদকে এটা বলেন? আচ্ছা, আমাদের মানে কোনো রাজনীতিবিদ বলেন না, কিন্তু আমার তো ওন করতে হবে, সেটা যে কথাটা আমি বলছি সেটা কি আমি ওন করি। এই যে এটা তো উনি অর্থ পাচার করে সম্পত্তির মালিক হয়েছেন, এটা তো আমাদের জনগণের টাকা। তো সুতরাং শেখ হাসিনাকে একদিনও বলেছিলেন প্রধানমন্ত্রী যে দুর্নীতিকে আমি প্রশ্রয় দিই, আমি জিরো টলারেন্সের কথা বলেছেন, কিন্তু আমরা দেখেছি যে তার মন্ত্রীরা আবার মানে জিরো টলারেন্স, মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আমরা সামনে এসেছে এবং প্রমাণিত অনেকগুলো। তো সেই জায়গায় কোনো রাজনীতিবিদ মুখে বলেন না যে আমি দুর্নীতি চাই, সবাই বলেন কিন্তু সদিচ্ছার অভাবে। যে আপনি যেটা বলেন 5ই আগস্টের পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যে আমরা আশা করছি, এটা তো একদিনে সম্ভব না, এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কারণ আপনি একদিনের মানে দীর্ঘদিনের একটা অভ্যাস আপনি একদিনে শেষ করে ফেলবেন, একদিনে আপনি পরিবর্তন হয়ে একদম সাধু সেজে যাবেন, বিষয়টা এমন না। তার মানে এই সরকারকে আপনারা কত বছর চাচ্ছেন? যে 17 বছর যেহেতু একটা সরকার পরিবর্তন করতে পারলো না, এই সরকার কত বছর থাকলে আপনার মনে হয় যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে? না, কত বছর থাকা বা থাকার বিষয় না, বিষয় হচ্ছে বর্তমান সরকার এবং জুলাই সনদে তো সবাই স্বাক্ষর করেছেন। তো ওই সনদে কিন্তু আছে যে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই প্রতিষ্ঠানগুলো উল্লেখ আছে, বিচার বিভাগ আছে, দুদক আছে, মানবাধিকার কমিশন আছে, তথ্য কমিশন আছে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোকে শক্তিশালী করার পিছনে। এবং আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে সদিচ্ছা আছে যে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার। তো আমরা দেখতে পাবো সামনে উনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন তার উপর ইয়ে করে। তবে আমি মনে করি যে একটা চেঞ্জ হতে তো বেশ কিছু সময় লাগে।
একদিনে বা 1 বছর 2 বছরে এটা একটা সংস্কৃতি চেঞ্জ হইতেও আমাদের এখানে সময় লাগে। সেই সংস্কৃতির পরিবর্তনটা আপনি কতদিনে দেখতে চাচ্ছেন? আমি কতদিনে দেখতে চাচ্ছি এটা তো আমার চাওয়াতে তো আর হবে না। তারপরে হচ্ছে মানুষ কতদিনে তার অভ্যাস পরিবর্তন করতে পারছে, রাজনীতিবিদদের যারা সরকার পরিচালনা করছে তারা কতটুকু সদিচ্ছা করে এটার পরিবর্তন করছেন। সেই জায়গা থেকে আমাদের কিন্তু অনেক অভ্যাস কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি দেখেন ছোট ছোট পরিবর্তন দেখেন, এখন কিন্তু গুলশান, বনানী, কারণ বাজার পর্যন্ত আমাদের ওই যে এই সিগন্যালগুলোতে এআই ক্যামেরা বসেছে। আপনারা আগে কিন্তু সিগন্যাল না দিলে করে আমরা কিন্তু এখন মানি, মামলার ভয়ে হোক আর যেভাবে হোক আমরা কিন্তু এটা মানি। এই ছোট ছোট পরিবর্তন কিন্তু হচ্ছে। আমি মনে করি আমরা আশাবাদী থাকি যে হয়তো পরিবর্তন হবে। আমরা আশাবাদী আছি বা আশাবাদী থাকি যে এই সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। মাইদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, এই যে মানুষের মধ্যে আক্ষেপ, দেশের মানুষ হিসেবে, এবং আপনি নিজেও বলছিলেন একটা প্রতিষ্ঠানের আপনি যখন মহাপরিচালক ছিলেন তখনও আপনি স্বাধীনভাবে কাজ করতে না পারার যে আক্ষেপ, সে বিষয়গুলো সে বিষয়টা আপনি বললেন যে এই আক্ষেপে এত চমৎকার একটা প্রতিষ্ঠান, এত শক্তিধর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো যখন কাজ না করার পেছনে তো আপনি বলছিলেন যে কি কি কারণ, এর বাইরে আসলে কেন কাজ করতে পারছে না? কেন আপনারা যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, আপনারা কেন আপনাদের ভয়েস, আপনাদের কণ্ঠ ছাড়ছেন না? না, সেটা তো আমি আগেরবারে বলেছি যে প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি হচ্ছেন, সিদ্ধান্ত গ্রহণের মালিক হচ্ছেন আপনার কমিশনার এবং চেয়ারম্যান। তারা তিনজনে মিলিয়ে যেটা করেন আর কি। আর ওই সিদ্ধান্তকে এক্সিকিউট করার দায়িত্ব হচ্ছে মহাপরিচালক এবং তার নিচে যারা থাকে এই সমস্ত কর্মকর্তাদের। সুতরাং ব্যর্থতা সফলতা সেটা তাদের, তারা জবাব দিবেন যে কেন তারা পারেননি ওই ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। এবং ওই যে নখদন্ত যেটি বলছিলেন, কেন তাদের বিরুদ্ধে তাদের সেই নখদন্ত ফোটেনি, কেন নখদন্ত যথেষ্টই আছে কিন্তু ফোটাতে পারেননি। সেটা না পারবার পেছনের কারণ একটা আপনি বলতে পারবেন বা আমি বলবো চিহ্নিত করে, যে তাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয় তো সেই প্রক্রিয়াতে গন্ডগোল আছে। এই অন্তর্বর্তী সরকার একটা অধ্যাদেশের মাধ্যমে দুদক আইনের পরিবর্তন করেছিল এবং সেখানে বাছাই কমিটিতেও পরিবর্তন এনেছিল, এবং যেটা এখন ওই বিধিটাই বিদ্যমান আছে, যেখানে একজন সরকার দলীয় সংসদ সদস্য এবং আরেকজন বিরোধী দলীয় সংসদ সদস্য এবং আরেকজন দুর্নীতি দমন বিষয়ে কাজ করেছেন, দুর্নীতি বিরোধী কাজ করছেন, এরকম একজন অভিজ্ঞ নাগরিক সমাজের ব্যক্তি, এরা তিনজনেও এই বাছাই কমিটির ভিতরে থাকবেন এবং অন্যান্য বিচারপতি যারা থাকবার সেগুলো তো থাকবেই। কিন্তু আমরা যে বাছাই কমিটি দেখছি সেই বাছাই কমিটির ভিতরে সেইটা নাই। তার মানে সেই পুরনো যে বিধানটা ছিল সেই বিধানটা দিয়ে এইটা বাছাই কমিটি করা হয়েছে। তাহলে বাছাই কমিটিতে যারা আছেন তারা সকলেই আপনার চাকরিরত, সকলেরই আশা থাকবে যে চাকরির পরে যেন আবারও একটা চুক্তি জোটে। সুতরাং এইখানে একটা সমস্যা যে বাছাই করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় স্বাধীন চেতা মানুষ আপনার কাজে দক্ষ এবং যেটি বলছিলেন যে এরকম ভাবে আপনার এগিয়ে যেতে পারবে সেরকম ব্যক্তি যদি বাছাই না হয় তাহলে ওইখানে ব্যক্তির ভেতরে একটা সমস্যা, এটা তার নিজস্ব সমস্যা। আর একটি সমস্যা হচ্ছে যে আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা, মানে অফিসের বাইরের পারিপার্শ্বিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এটি কি আপনি দেখবেন যে এই যে কমিশন ছিল সেই কমিশনকে মার্চের 3 তারিখে হুট করে পদত্যাগ হয়ে গেল। কেন পদত্যাগ করলেন, কি বিষয়, এই নিয়ে কোনো কিছু আওয়াজও হলো না, সমাজে কোনো আওয়াজ উঠলো না। যে তাদের তো মেয়াদ ছিল, তাদেরকে তো একটা পদ্ধতির মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই তারা হুট করে পদত্যাগ কেন করবেন এবং কেনই বা করছেন? এবং সরকারের ওখানে আপনার যথেষ্টই সুযোগ ছিল তাদের পদত্যাগপত্র আরো ইয়ে করা, যে আরো 1 মাস কাজ করতে পারতেন, যেহেতু এখনো পর্যন্ত কমিশন নিয়োগ দিতে পারছে না। তো তারাও আপনার কমিশন চালিয়ে যেতে পারতো যতদিন নিয়োগ না হয়। সেরকম বন্দোবস্তও তো হয়নি। তাহলে বাইরের এই পরিবেশ কেউ যদি স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে আমি জানি যে সরকার ধরবে,
সরকার ধরলে বাইরে থেকে কেউ আমার জন্য কাঁদবে কিনা, আমার জন্য আওয়াজ তুলবে কিনা, সেই পরিবেশ তো আমাদের দেশে নেই, নিশ্চিতভাবেই নেই। সেই জন্য এটাও একটা দায়ী যে এই সমস্ত প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে অবস্থা হলো, খুব বেশি কিছু আওয়াজ উঠেছে, কিছু হয়নি, তিনি হুট করে একদিন অফিস থেকে নাই হয়ে গেলেন, মানে যেতে হলো এক ধরনের অপদস্থ হয়ে। তো এরকম অবস্থা যদি থাকে সমাজে, তাহলে কারো পক্ষে সত্যিকার অর্থে চাইলেও এটা মানে যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা সেটাও একটা মহিদুল ইসলাম, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর নিশ্চয়ই আরো কথা হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। সে পর্যন্ত আমরা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা, এগুলো নিয়ে পরে আলোচনায় ফিরবো। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে একটা তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে যুক্তরাজ্য, আরিফুজ্জামান মামুন আপনার কাছে বলছি যে 518টি ফ্ল্যাট তার যুক্তরাজ্যে পাওয়া গেছে এবং সেই ফ্ল্যাটগুলো তাকে অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। হ্যাঁ, একই, হ্যাঁ ক্রোকের আদেশ দিয়েছিলেন। এবং এবছর এবং গত বছর 21 সেপ্টেম্বর তার কর্ণফুলী উপজেলার একটি বাসায় অভিযান চালায় 23 বস্তা বিভিন্ন আলামত সংগ্রহ করা গেছে এবং সেখানে কিছু গোপন নথিও পাওয়া গেছে যে এই যে তার সম্পত্তি নিয়ে যখন দুদক এবং আদালত যখন নড়ে চড়ে বসছে, তখন তিনি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের একটা প্রক্রিয়া শুরু করেছিলেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। তো এইগুলো করেও কিন্তু পার পাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। যে আপনি যে ক্রোকের আদালত যে ক্রোকের নির্দেশ দিল যে আমি যুক্তরাজ্যে আমার এতগুলো আছে, এটা ক্রোকটা করবে কি? আমার দেশে বাংলাদেশের একটা সম্পত্তি যুক্তরাজ্যে এসে ক্রোক করতে পারবে? এটা কি বাস্তবতা? আদালত বা আমাদের কোনটা আমাদের দেশে যে সম্পত্তিগুলো আছে সেইগুলো সে ক্রোক করতে পারে। যেমন আজকের যে 2টা ফ্ল্যাট এনেছেন, ওটাও বাইরেটাও করা যায়, কিন্তু তার একটা বিশাল একটা আইনি প্রক্রিয়া আছে। আদেশটা ওই যে যেটা বললাম, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠাতে হয়, ওই দেশে কার্যকর করবার জন্য ওই দেশের সংস্থাকে বলতে হয়, এইটা বলে করাতে হয়। বলে এখানে কিন্তু মানে এটা যেমন আমরা বলছি যে বলে করতে হয়, এটা কিন্তু খুব সহজ বিষয় না। এটা আমরা এই পর্যন্ত সৃষ্টির ইতিহাসে আমরা দেখিনি যে অন্য দেশে কোথাও সম্পত্তি এভাবে ক্রয় করেছে। আমাদের রিজার্ভ চুরি হয়ে গেছে। আপনি একটু আগে স্যার বলছিলেন যে স্যারও তো ব্যর্থ হয়েছেন, তাহলে এরকম আসলে আপনার সাংবাদিকতা প্রতিষ্ঠানে ব্যর্থ হয়েছেন। আসলে সেটা স্যারের ব্যর্থ না, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। কি জন্য ব্যর্থতা আমি বলি, দেশেরই ব্যর্থতা, আমাদের সামগ্রিক ব্যর্থতা আর কি। আমাদের সেলফ সেন্সরশিপ বলে একটা কথা আছে আমাদের সাংবাদিকতায়। দেখেন, আমরা অনেক সময় নিজেই অনেক কিছু লিখি না বা জানলেও সেটাই করি না। স্যারও হয়তো ভেবেছেন যে আমি যদি এখন এটা নিয়ে বেশি সরব হই, আমার পরে বা আমি যখন চলে যাব তখন আমার পরে হয়তো এরকম ঘটনা আছে। তো দুদকেরই একটা মামলায় তারেক রহমানকে একজন বিচারপতি বেকসুর খালাস দিয়েছিলেন, তারপরে উনি কি পরিমাণ তার উপরে হয়েছে এটা তো আমরা সবাই জানি। সুতরাং এই উদাহরণগুলো আছে, যার কারণে এই সব প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন তারা খুব বেশি উদার হতে পারেন না, বা খুব বেশি যে আমি ভালো কিছু করব ইচ্ছা, খুব বড় ধরনের ইচ্ছা নিয়ে আসেন, কিন্তু যখন চলে যান ওই আমরা তাদেরকে ব্যর্থ হিসাবেই বলি। আর আপনি সাইফুর জামানে যেটা কথা বলছিলেন যে সম্পত্তির বিষয়টা, দেখেন ওই যে মানে ওই একই কথা বারবার বলা লাগে যে আমাদের ওই সম্পত্তি জব্দ করা দরকার, এটা তো অবশ্যই দরকার, কারণ এগুলো আমাদের জনগণের সম্পত্তি। উনি অবৈধভাবে এটার মালিক হয়েছেন। এটা দ্রুত তার যে এটার যে আদালতের যে আদেশ, সেটা বাস্তবায়ন করার জন্য যুক্তরাজ্য সরকারের সাথে আলোচনা শুরু করা উচিত। এবং তার যে এই যে 580টি বলেন, এটা ফ্ল্যাট না, এটা অ্যাপার্টমেন্ট, এর মধ্যে 350টা খালি বাড়ি আছে। আরিফুজ্জামান মামুন, আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা দুদক মহাপরিচালক, সাবেক মহাপরিচালক বলছিলেন যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এটা তো প্রয়োগ করতে পারে। তো যেহেতু বিগত সরকার করেনি, এই সরকার, আমি বারবারই বলছি যে 24-এর গণঅভ্যুত্থানে যেহেতু একটা পরিবর্তন মানুষ আশা করে, সেই পরিবর্তনের জায়গা থেকে সরকার আসলে কতটা দক্ষতা দেখাতে পারবে? এটা তো করবে কে? আদালত নির্দেশ দিয়েছে দুদককে, দুদক এই উদ্যোগটা নেবে। দুদক তো স্বাধীন প্রতিষ্ঠান, প্রথমত দুদক পাঠাবে, এটা তো দুদক পাঠাবে, এটা তো সরকার পাঠাবে না। প্রক্রিয়াটা হচ্ছে যে দুদক আদেশটা, আদালতের আদেশটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এখন উপযুক্ত মাধ্যম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র আবার মন্ত্রণালয়ের মাধ্যমে সেটাকে সংশ্লিষ্ট দেশের ভাষায় অনুবাদ করবে, এই সমস্ত ভিতরের কিছু ব্যাপার ব্যাপার আছে আছে, হ্যাঁ। যেটা প্রসিডিওর, এবং তারপরে সেখানকার উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাবে, তারপরে সেটা কার্যকর হবে। কিন্তু এগুলো ধরেন প্রক্রিয়া তো আমার অভিজ্ঞতায় দেখেছি যে তখন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ছিল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গায়, মানে দায়িত্বপ্রাপ্ত। এই দুদক অফিস থেকে শুধু ওই অ্যাটর্নি জেনারেলের অফিসেই গেছে, এরপরে ওখান থেকে আর ওই আর দেশে কোনো আগায়নি। না, কেন আগায়নি? ওই পরে ওই যে রাজনৈতিক দায়িত্ব পালন করেনি যিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন, তারা এইটাকে কোনো দায়িত্ব বলে মনে করেননি। এমনকি সেখানে তো সেই সময়ে একজন কনসালটেন্টও ছিল এই বিষয়ে, এইগুলো বিদেশের সয় সম্পত্তি, অর্থ এইগুলো আনার ব্যাপারে দুদককে সহায়তা করবে, সেই কনসালটেন্টও কিছু করেনি না মানে সেই সময়ে, সেই আমলে। সেই মানে না করার পেছনের আসলে মানে কারণ কি, আমি সেইটা আসলে জানতে চাচ্ছি। এর পেছনের কারণ তো এখন তার ভেতরের কোন রকমের আঁতাত আছে কিনা বা আছে কিনা, সেগুলো একটা ব্যাপার সন্দেহ করা যেতে পারে। আর একটা তো আছে দায়িত্ব সচেতনহীনতা, দায়িত্বে সচেতন নয়, সেটা একটা ব্যাপার আর কি। এখন মানে আপনি যদি প্রক্রিয়া সম্পন্ন করেন, তারপরেও এটার সফলতা নির্ভর করবে সরকার, আমাদের দেশের সরকার সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে কতখানি বার্গেনিং করতে পারবে, কতখানি তাকে কনভিন্স করতে পারবে, এবং কারণ তারাও তো তাদের আদালতের মাধ্যমে সেইগুলো কার্যকর করবে, যেহেতু আদালতের আদেশ, তাহলে সেখানেও একটা কনভিন্সের করবার ব্যাপার আছে। যে ওই দেশের সরকার ট্রাস্ট, মানে আপনি চিঠি চালালি করলেন, আপনি তার বিরুদ্ধে প্রমাণ, তথ্য প্রমাণ দিলেন যে এই সম্পত্তিগুলো অবৈধভাবে উনি কিনেছেন এখান থেকে নিয়ে, সেই দেশে এটা তাদেরকে বিশ্বাসযোগ্য করতে হবে, যে তারা যদি বিশ্বাস করে যে না আসলে এটা এইভাবে কেনা হয়েছে, তারপরে না আপনার ওটা ইয়ে করার বিষয়গুলো আসবে। এখানে সরকার যেটা করতে পারে, না সব সরকারের সক্ষমতা আছে, কিন্তু ইচ্ছার আছে কিনা, বা দেখেন আমরা তো অনেক বলছিলেন যে মাঝপথে এসে থেমে যায়, মাঝপথে থেমে যায়। ওই যে আমি বললাম না, যখন রাজনৈতিক পট পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় বা হয়, তখন এগুলো অটোমেটিক্যালি আর ফাইলগুলো আগায় না, এটা হচ্ছে বাস্তবতা। তবে এখানে এইগুলো আপনি যেটা বললেন, যদি সরকার সদিচ্ছা থাকে, সরকার যদি সত্যি চায়, তাহলে এগুলো আগায় নেওয়া সম্ভব প্রসেসগুলো। যে স্যার বললেন এই দেশের সরকার সত্যিকারভাবে ওই দেশের সরকারের সাথে। তবে আমি যেটা মনে করি, বর্তমান সরকার এবং 5ই আগস্ট পরবর্তী যে অবস্থা, আমি মনে করি নিশ্চয়ই সরকার এই বিষয়গুলোতে যেগুলো আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই সবগুলো পদক্ষেপ সরকার নেবে বলে আমি মনে করি। মহিদুল ইসলাম, আপনার কাছে আবার একটু জানতে চাই, যেহেতু আপনি দুদকের মহাপরিচালক ছিলেন, এই প্রতিষ্ঠানগুলো চলে জনগণের টাকায়, জনগণ যেখানে এই সব প্রতিষ্ঠানের পেছনে পয়সা খরচ করছে, যখন প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছে, তার মানে কি জনগণের টাকা জলে যাচ্ছে? প্রতিষ্ঠানগুলো মানে শুধু দুদক নয়, দেশের সমস্ত প্রতিষ্ঠান, এমনকি সরকারও জনগণের টাকাই চলছে। যেহেতু আমরা এই বিষয়টা কথা বলছি, এর জন্য এই বিষয়টা কাজেই মানে আপনার ব্যর্থতা সব জায়গাতেই আছে, এবং দুদককে সফল করবার ক্ষেত্রেও অন্যদের ভূমিকা, দায়িত্ব সেটাও আছে। যেটা বললাম যে একটা তো হলো সমাজে সেই পরিবেশ পরিস্থিতি থাকা, যে যিনি স্বাধীনভাবে কাজ করবেন তাকে সমর্থন করা, সেরকম পরিবেশ গড়ে তোলা। এরপরে সরকারের হচ্ছে সদিচ্ছা লাগবে, এবং আরেকটি সবচেয়ে যেটি দরকার সেটি হচ্ছে গুড গভর্নেন্স। এই দায়িত্বটা তো সরকারের, সুশাসন যদি করতে পারেন তাহলে দুর্নীতির লাগাম ধরা যেতে পারে, এটাও সরকারের দায়িত্ব। এরপরে ধরেন বিচারকে গতিশীল করা, দ্রুত বিচার হবে, ধরা হবে, তাড়াতাড়ি বিচার হবে, এবং শেষ বিচার মানে শেষ পর্যন্ত যে বিচার থাকে সেটাও হয়ে আসবে, দ্রুত সাজা হবে, সাজা কাটবে। এইগুলো সমস্ত কিছুই নির্ভর করছে সরকারের উপরে। সরকার যদি এইগুলো আপনার না নেন, উদ্যোগ না নেন, তাহলে তার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এইগুলোও এই ব্যর্থতার এই অবস্থাতে দাঁড়াবে। ধরেন বিচার বিভাগের ঘাড়ে আমরা শুনি কখনো 40 লাখ, কখনো 50 লাখ এরকম সংখ্যক মামলা। বিচারক আছে কতজন, তার বিচার করবার জন্য এজলাস আছে কতটা, এজলাস ভাগাভাগি করে, তার এজলাস আপনার আদালতের বিল্ডিং আছে কিনা, বসবার জায়গা আছে কিনা, সাক্ষীদের করার আছে কিনা, অনেক
বিষয়। এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার কতখানি এইগুলো করতে পারবে। আমি চেয়েছিলাম, মনেও করি যে দুদকের মামলা দ্রুত বিচার করবার জন্য আলাদা আদালত হওয়া উচিত। এখন যে আদালতে বিচার হয় সেই আদালতে অনেক রকমের মামলা ঢুকানো আছে, সেখানে দুদকের মামলার প্রতি আপনার নজর থাকে একেবারেই কম। আপনার 10%-এরও মামলা নিষ্পত্তি হয় না বছরে, 10%ও হয় না। তাহলে সেই জায়গায় দুদকের মামলা বিচারাধীন থাকে ধরেন 3 থেকে 3,500 প্রায় দেখেছি। তো এই মামলাগুলোর জন্য যদি বিভাগীয় পর্যায়েও একটা করে আদালত নির্দিষ্ট করে দেওয়া যায়, তাহলেও আপনার এক একজনের কাছে 500টা মামলা থাকবে, এগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যেত। এবং আপিলের ক্ষেত্রেও যদি সেরকম ব্যবস্থা করে দেওয়া যেত, যে এখন যেটি আছে যে হাইকোর্টের এক বেঞ্চের উপরে দায়িত্ব দেওয়া আছে, তারপরে কয়েকটা বেঞ্চের উপরে দায়িত্ব দেওয়া আছে, এগুলো ধরেন তারাও এই প্রায়োরিটি দেন না দুদকের মামলার ক্ষেত্রে। তারা অন্যটাকে প্রায়োরিটি মনে করেন, যেটাকে তারা মনে করেন সেটাকেই প্রায়োরিটি দেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি এই অপশনটা না থাকে যে শুধুমাত্রই দুদকের মামলা করবে, এরকম ব্যবস্থা যদি বিচারের ক্ষেত্রে করে দেওয়া যায়, মানে দুর্নীতি দমন করতে চান এরকম যদি সত্যিকার অর্থে সিরিয়াস হন সরকার, আন্তরিক হন, তাহলে এই ব্যবস্থাগুলো করতে পারেন। এবং করতে পারলেই তাহলে দুদক দেখবেন যে স্বাধীনভাবে কাজ করছে, স্বাধীনভাবে বিচার বিভাগও দেখবেন যে ঠিকভাবে রায় দিচ্ছে। এমনভাবে তাকে ভাবতে হবে না যে আমি রায় দেওয়ার পরে সরকার আমার পিছনে লাগবে, না পাবলিক আমার পিছনে লাগবে, না কোনো মব লাগবে। এরকম পরিবেশ যদি তৈরি হয়, তাহলে বিচারটাও আমার পক্ষে, মানে যে বিচারক থাকবেন সেই বিচারকও নির্ভয়ে যেটি তার মনে হবে সঠিক সেই রায়টা দিতে পারবেন। অনেক বিষয় এখানে আপনার জড়িত, এবং আমি বলবো সরকারের দায়িত্ব প্লাস একই সাথে আমাদের সাধারণ জনগণেরও সচেতন হওয়ার ব্যাপার আছে এই ক্ষেত্রে। তাহলেই আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আপনার হয়তো সফলতা দেখতে পাবো, সার্থকতা দেখতে পাবো। মহিদুল ইসলাম, আপনার কাছে আবার ফিরবো। আরিফুজ্জামান মামুন, যে বিষয়টা বলছিলেন মহিদুল ইসলাম, যে সরকারের সদিচ্ছার প্রয়োজন, আপনার কাছে কি মনে হয় সরকার আসলে কতটা সদিচ্ছা দেখাবেন? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি সরকারের যেহেতু 4 মাস, এই 4 মাসে কিন্তু আমরা এই সরকারের মধ্যে কিন্তু নানা দুর্নীতি এবং বিষয়গুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে, কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর। তো সেই জায়গায় সরকার সদিচ্ছা আসলে কতটা দেখাবেন বলে আপনি মনে করেন? কতটা দেখাবেন সেটা তো আমরা কর্মকাণ্ডে বুঝতে পারবো আসলে কতটা দেখবেন। কারণ এই 4 মাসে আপনি কি দেখলেন? এই যে 4 মাস না, গত এই 5 মাস ইতিমধ্যে হ্যাঁ, হয়েছে। আমি মনে করি সরকারের সদিচ্ছা আছে। আপনি যে দুর্নীতিগুলোর কথা বলেন, আমি স্পেসিফিকভাবে বলতে পারি যে একজন মন্ত্রীর, অথবা আপনি ইন্ডিকেট করছেন যে কিছু সংবাদ প্রচার হয়েছে। দেখেন, ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট, উনি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়ী। উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় কয়েক বিলিয়ন ডলারের কাজ পেয়েছেন উনি। আপনি যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মিশা আলমের কথা বললেন, ইঙ্গিত করলেন সেদিকেই। আমি বলি, দেখেন, মিশা আলমের যদি ওনার ব্যবসা প্রতিষ্ঠান যদি সত্যি কাজ পেয়ে থাকে, যেটা যদি যথাযথ প্রক্রিয়ায় না হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে অবশ্যই করা উচিত। এর বাইরে যদি সেটা, এবং উনি প্রতিষ্ঠানের এখন নাই, আমি ব্যক্তিগতভাবে জানি বিষয়টা, সেই জন্য আমি এই বিষয়টা তুললাম। যেহেতু আপনি তুললেন বিষয়টা, মিশা আলমের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উনি প্রতিমন্ত্রী এবং ওনার প্রতিদিনই উনি অনেক কাজ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে দুর্নীতির অভিযোগগুলো আছে, যে আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যে যদি দুর্নীতির অভিযোগ আসলেই সেটা তো আর হয়ে যায় না। যেমন অভিযোগ আসলেই সত্য সেটা সত্য না, এটা তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয় অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই সরকার সেই ব্যবস্থা নিবে। না হলে এই আগের আমরা পুরনো সংস্কৃতিতে ফিরে আসব। সাইফুজ্জামানের যে বিষয়টা, এটা কিন্তু প্রমাণিত। এইখানে উনি এটা এনে দ্রুত, মানে এই মামলার দ্রুত বিচার, এখানে প্রমাণ করার কিছু নাই, সবই প্রমাণিত। সুতরাং এটাকে, এই বিচার প্রক্রিয়াটাকে লম্বা করার কোনো মানে হয় না। এটা সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে, সেটাই আমরা আশা করছি। দুদক সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম, আপনি কিছু বিষয় বলছিলেন, যেটা হচ্ছে দুদকের নিয়োগ প্রক্রিয়া, বাছাই কমিটির যদি পরিবর্তন, একই সঙ্গে দুদকের মামলা বিচার হবার জন্য আলাদা আদালতের কথা বলছিলেন। এই প্রক্রিয়াগুলো নিলে সরকারকে আসলে দুদকের যে সক্ষমতা, সেই সক্ষমতা দেখাতে পারবে বলে আপনার মনে হয়?
না তার এক মিনিটের সাথে মধ্যে শেষ করবেন। আমি আরো কন্ডিশন বলেছি, সেটা হচ্ছে যে সরকারকে সুশাসন কায়েম করতে হবে, হ্যাঁ? এবং আইনকে শক্তিশালী করতে হবে। আমাদের দেশের যেমন একটা দুর্বলতা আছে, ধরেন একজনের সাজা হলো, উনি আপিলে গেলেন, তারপরে সাজা স্থগিত রেখে নির্বাচনে হারিয়ে মন্ত্রী হয়ে গেলেন। এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে, যিনি দুর্নীতির মামলায় অভিযুক্ত, তিনি যতদিন পর্যন্ত খালাস না পাবেন ততদিন পর্যন্ত কোনো জায়গার নির্বাচনে দাঁড়াতে পারবেন না। আইন করেন, তাহলে এগুলো সম্ভব। মানে তাছাড়া যে একদিকে আপনি দুর্নীতি তৈরি করবার মতন বন্দোবস্ত রাখবেন, আর একদিকে এই দুদককে বলবেন ধরো ধরো, এইখানে দুর্নীতি দমন হবে না। এটা শুধু ওই ছাড়া আর ধরা এইটাই হবে। তার মানে সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, আইন তৈরি করতে হবে সেরকম ভাবে, দুর্নীতিবাজদেরকে টাইট করতে হবে। কারণ এখানে একজন দুর্নীতিবাজ তার ওই যে ভোটে দাঁড়ানোর নাগরিক অধিকারের চাইতে সাধারণ জনগণের স্বার্থটা বড়, এইটা বিচার করতে হবে, আইনকে সেভাবে করতে হবে। এবং বিচারক যারা আছেন তারাও এইটাকে বুঝবেন যে মানে এই ক্ষেত্রে স্টে দেওয়া উচিত কিনা, তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, কেউ কেউ নির্বাচিত হয়েছেন, এগুলো অনুচিত। এগুলোতে অবশ্যই যতদিন পর্যন্ত ঋণ খেলাপি মুক্ত না হচ্ছেন, উনি এইবার নির্বাচনে না দাঁড়ালে কি ক্ষতি হবে সাধারণ জনগণের, ওনার ব্যক্তিগত কি ক্ষতি হবে, এইগুলো বিবেচনা করে করা উচিত। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন যে সরকারকে আসলে কঠোর হতে হবে এবং সুশাসন কায়েম করতে হবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশ সন্ধ্যা। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।